প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। ইমাম ভাতা চালুর আসল কারণ জানালেন মমতা। বিজেপি সরকারের সিদ্ধান্তে তুললেন প্রশ্ন। পশ্চিমবঙ্গে দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে চলা ইমাম ভাতা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে বর্তমান বিজেপি সরকার। ক্ষমতা দখলের পর থেকে রাজ্যে কোনো ধরনের ধর্মীয় ভাতা দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে নতুন শাসক দল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এত বছর পর ইমাম ভাতা চালুর প্রকৃত কারণ ও পটভূমি নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার নিজের ফেসবুক পেজে এক লাইভ ভিডিওর মাধ্যমে বিরোধীদের তোষণের অভিযোগ উড়িয়ে দিয়ে এই ভাতার পেছনে সামাজিক প্রয়োজনীয় ব্যাখ্যা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ইমাম ভাতা কোনো ধর্মীয় কারণে দেওয়া হতো না, বরং এর পেছনে একটি সুনির্দিষ্ট সামাজিক উদ্দেশ্য ছিল। অতীতে হাওড়ায় এক শিশুর পোলিও আক্রান্ত হওয়ার ঘটনায় ভারতকে যখন কালো তালিকাভুক্ত হওয়ার ঝুঁকিতে পড়তে হয়েছিল, তখন সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে স্বাস্থ্য ও শিক্ষার আলোয় এগিয়ে নিয়ে আসা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে যুক্ত করার জন্য একটি বিশেষ ভাতা হিসেবে এটি চালু করা হয়েছিল। তার সরকারের আমলে রাজ্যের ইমামদের 3,000 টাকা এবং মুয়াজ্জিনদের 1,500 টাকা করে এই ভাতা প্রদান করা হতো। বিজেপি সরকার ক্ষমতায় এসে ইমাম এবং পুরোহিতদের সমস্ত রকম ভাতা বন্ধ করে দেওয়ায় রাজ্যের একটি বড় অংশের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নতুন সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী আজান নিয়ে তৈরি হওয়া বিতর্কেরও জবাব দেন। তিনি স্পষ্ট জানান, আজান পছন্দ না হলে প্রয়োজনে নির্দিষ্ট ডেসিবেল মাত্রা নির্ধারণ করে দেওয়া হোক এবং সেই নিয়ম যেন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইমাম ভাতা বন্ধের এই সিদ্ধান্ত রাজ্যের সামাজিক ও রাজনৈতিক সমীকরণে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে, যা নিয়ে আগামী দিনে শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। 1 জুন থেকে 3,000 টাকা করে বেকার ভাতা আবার নতুন করে করতে হবে আবেদন, জানালো রাজ্য সরকার। প্রথম বিজেপি সরকার নিয়ে এসেছে যুবশক্তি ভরসা কার্ড। ভোটের ঠিক আগে পূর্ববর্তী মমতা সরকার যুবসাথী প্রকল্প এনেছিল রাজ্যে, যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বেকার ভাতাও প্রদান করা হয়েছিল। 26-এর ভোটে সরকার বদলানোর পর সেই যুবসাথীর বদলে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যুবশক্তি ভরসা কার্ড। সম্প্রতি এই প্রকল্প নিয়ে বড় ঘোষণাও করেছে রাজ্য সরকার। যুবশ্রী প্রকল্পের দ্বিগুণ অর্থাৎ 3,000 টাকা মিলবে এই যুবশক্তি ভরসা কার্ডে। সরকার তরফে জানানো হয়েছে, আগামী 1 জুন থেকেই শুরু হতে চলেছে এই যোজনার আওতায় আর্থিক সহায়তা প্রদান। চালু হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প। যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হবে বিজেপি সরকারের তরফে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বেকাররা যতদিন না তাদের ন্যায্য কর্মসংস্থান পাচ্ছেন, ততদিন এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পের জন্য আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, যাদের নাম ইতিমধ্যেই রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের তালিকায় নথিভুক্ত আছে। বেকার ভাতা পাচ্ছিলেন তাদেরকে কি নতুন করে কোনো আবেদনপত্র জমা দিতে হবে? এর উত্তর হলো না, নতুন করে আবেদনের প্রয়োজন নেই তাদের ক্ষেত্রে। এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। আবেদনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এছাড়া উপভোক্তার আধারের সাথে লিঙ্ক করা নিজস্ব একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যারা আগে থেকেই এই ধরনের বেকার ভাতার সুবিধা পাচ্ছিলেন, তারা স্বয়ংক্রিয়ভাবে এই নতুন তালিকার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আগামী 1 জুন থেকেই বর্ধিত 3,000 টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য একটি নির্দিষ্ট অনলাইন পোর্টাল চালুর অনুমোদন মিলেছে। যারা নতুন আবেদনকারীরা রয়েছেন, তারা সরকারি পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন। অন্নপূর্ণা ভান্ডারের মতো আগামী 1 জুন থেকেই বর্ধিত 3,000 টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে বলে জানিয়েছে সরকার। সবকিছু আমরা জানি, মেলোডি চকলেট কাণ্ডে মোদীকে তীব্র আক্রমণ মমতার। তৃণমূলের একতা দুর্গ হিসেবে পরিচিত ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ইতিহাস গড়ে জয়ী হল বিজেপি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই আসনে ডায়মন্ড হারবার মডেলকে বুড়ো আঙুল দেখিয়ে বিপুল ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। এই ফলাফলের পরেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক লাইভে এসে তিনি নির্বাচনী ফলাফল থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর সবকিছু নিয়েই তুলোধনা করলেন বিজেপিকে। ইভিএম ও ফলাফল নিয়ে মমতার ক্ষোভ। ফলতার ফলাফলকে অস্বাভাবিক দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, তৃণমূলের 220 থেকে 230টি আসন পাওয়ার কথা ছিল, কিন্তু পরিকল্পিতভাবে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। মমতা বলেন, আপনারা ভোট লুট করেছেন, আমাদের কর্মীদের গ্রেফতার করা হয়েছে, হকারদের জীবন জীবিকা কেড়ে নেওয়া হয়েছে। ইভিএম মেশিনের রিপোর্ট আমাদের চাই। ঈশ্বর সব দেখছেন। তিনি হুঙ্কার দিয়ে বলেন, আপনারা সত্যি জিতলে এমন অত্যাচার করতেন না। মেলোডি চকলেট এবং মোদীর বিদেশ সফর নিয়ে আক্রমণ নির্বাচনী ইস্যু ছাড়িয়ে এদিন মমতার নিশানায় ছিল প্রধানমন্ত্রী মোদীর সাম্প্রতিক ইতালি সফর।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে মোদির মেলোডি চকলেট উপহার দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মমতা বলেন, দেশের অর্থনীতি ঝুঁকিতে, মানুষ কাঁদছে আর তিনি বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। ইতালির প্রধানমন্ত্রীকে চকলেট দিচ্ছেন, এটা বাচ্চাদের দেওয়ার মতো উপহার। আপনারা কি করছেন আপনারা সবাই জানি। আমি আজ পর্যন্ত ব্যক্তিগত বিষয়ে যাইনি, কারণ এটি রাজনৈতিক সৌজন্য নয়। ভাইরাল ভিডিও ও বিতর্ক সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রী মেলোনি তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় প্রধানমন্ত্রী মোদি তাকে এক প্যাকেট মেলোডি চকলেট উপহার দিচ্ছেন। দুই রাষ্ট্রপ্রধানের এই বন্ধুত্বপূর্ণ ও শিশু সুলভ খুনসুটির ভিডিওটি বিশ্বজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। নেটিজেনদের একাংশ একে মিষ্টি মুহূর্ত হিসেবে প্রশংসা করলেও মমতা বন্দ্যোপাধ্যায় একে রাজনৈতিক হাতিয়ার করে প্রধানমন্ত্রীকে বিঁধলেন। আমার অস্ত্র ফেসবুক সংবাদ মাধ্যমের উপর কিছুটা ক্ষোভ প্রকাশ করেই মমতা সাফ জানান, আগামী দিনে তিনি সরাসরি কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন না। তিনি বলেন, আমার অস্ত্র এখন আমার ফেসবুক, আমার কিছু বলার থাকলে এখানেই বলবো। ফলতার ফলে তৃণমূল শূন্য, বাঘের ছাল পরিহিত বেড়াল বলে অভিষেককে তোপ শুভেন্দুর। ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই রাজ্য রাজনীতিতে এক বিশাল ও উলটপালট দেখা গেল। তৃণমূলের সব প্রতিরোধ ভেঙে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। এই ঐতিহাসিক ফলের পর সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের ছাল পরিহিত বেড়াল এবং প্যারাশুটে নামা সেনাপতি বলে নজিরবিহীন আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলের ভরাডুবি ও বামেদের প্রত্যাবর্তন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 19 রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বেঁধে দেওয়া 1 লাখের টার্গেট পার করে 1,08,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন। এই উপনির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাম প্রার্থী, যা রাজনৈতিক মহলের মতো একসময়ের বাম ভোট তৃণমূলের হাত থেকে পুনরায় লাল পতাকার দিকে ফেরার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে ভোটের আগে তৃণমূল প্রার্থীর কার্যত রণে ভঙ্গ দেওয়া এবং দলের হাইকমান্ডের কেউ প্রচারে না আসায় বহু চর্চিত ডায়মন্ড হারবার মডেল স্রেফ একটি মিথ বা রূপকথা হিসেবে প্রমাণিত হলো। কারণ ও সম্ভাব্য রাজনৈতিক প্রভাব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার পোস্টে দাবি করেন, গত 15 বছর ধরে রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার, সিন্ডিকেট, তোলাবাজি এবং থ্রেট কালচারের মাধ্যমে বিগত নির্বাচনকে পরিহাসে পরিণত করে 1.5 লাখ ভোটের অলিক লিড দিয়েছিল তৃণমূল। কিন্তু মানুষ নিজের ভোট নিজে দেওয়ার স্বাধীনতা ফিরে পেতেই তৃণমূলের কঙ্কালসার দশা উন্মোচিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই হারের ফলে আগামী 2027 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বাম বিজেপি দুই শিবিরেই অক্সিজেন বহুগুণ বেড়ে গেল। শুভেন্দুর দাবি, ত্রিপুরা বিধানসভার মতো আগামী দিনে বাংলার তৃণমূলের লড়াই আর কারো সঙ্গে নয়, সরাসরি ব্যালট বাক্সের নোটার সঙ্গে হবে। স্কুলের সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে গেল। 12 দিন কোমায় থাকার পর মৃত্যু আয়ুষের। শহরের স্কুলের বিরুদ্ধে বড় অভিযোগ। তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু নিয়ে বড় অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। 12 দিন কোমায় থাকার পর মৃত্যু হয়েছে নেতাজি নগরের মহর্ষি বিদ্যা মন্দির স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র আয়ুষ নাথের। অভিযোগ, স্কুলে ঘন্টার পর ঘন্টা ধরে অসুস্থ থাকা সত্ত্বেও পরিবারকে কোনো খবর দেওয়া হয়নি। স্কুল থেকে বেরোনোর পর ক্রমাগত অসুস্থতা বাড়ে তার। গত রবিবার মৃত্যু হয়েছে আয়ুষের। এই মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। তাদের দাবি, বারবার বলা সত্ত্বেও স্কুলের পড়ুয়াদের প্রতি যত্ন নেওয়া হচ্ছে না। এই অভিযোগে মঙ্গলবার সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন অভিভাবকরা। কিভাবে মৃত্যু হলো আয়ুষের? গত 13ই মে আর 5টা দিনের মতো স্কুলে গিয়েছিল ওই ছাত্র। তার বাবা জানিয়েছেন, ছুটির সময় তিনি যখন ছেলেকে আনতে যান তখন স্টাফ রুম থেকে ফোন করে বলা হয় সেখানে যেতে। তিনি গিয়ে দেখেন তার ছেলে প্রায় অচৈতন্য অবস্থায় রয়েছে, গোটা শরীর জলে ভেজা। শিক্ষিকারা গালে মেরে মেরে তার চেতনা ফেরানোর চেষ্টা করছে। এরপর স্কুল থেকে সোজা ছেলেকে নিয়ে হাসপাতালে যান তিনি। তারপর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে, কোমায় চলে যায় আয়ুষ। তারপর 12 দিন কোমায় থাকার পর গত রবিবার মৃত্যু হয়েছে আয়ুষের। মাথায় রক্তক্ষরণ হয়ে মৃত্যু বলে জানিয়েছে তার পরিবার। ছেলে সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। একরত্তি সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন আয়ুষের মা। তিনি বলেন, ছেলে স্কুলে গিয়েই জানিয়েছিল অসুস্থ বোধ করছে। সেই অবস্থায় 6টি পিরিয়ড স্কুলে বসিয়ে রাখা হলো, বাড়িতে কেউ খবর দিল না। এই অবস্থায় ভারী ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আমার ছেলে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। দেওয়ালে জোরে ধাক্কা খায়। ওর বন্ধুরাই এসব বলেছে। স্কুল আমাদের কিছু বলেনি, আমরা যাতে না বুঝতে পারি তার জন্য ওকে স্নান করিয়ে দেওয়া হয়। ঠিক কি অভিযোগ? পরিবারের অভিযোগ, পড়ুয়া অসুস্থ হয়ে পড়লেও তার বাড়িতে খবর দেওয়া হয়নি, জোর করে বসিয়ে রাখা হয়েছিল স্কুলে। অসুস্থ শিশুকে ভারী ব্যাগ নিয়ে নামার সময় সাহায্য করতে যায়নি কেউ। চিকিৎসকরা কেস হিস্ট্রি জানতে চাইলে আয়ুষের বাবা যখন স্কুলে যোগাযোগ করেন তখনও পড়ে যাওয়ার কথা জানাননি শিক্ষকরা। স্কুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। স্কুলের তরফে কেউ এই ঘটনায় এখনো পর্যন্ত মুখ খোলেননি। অ্যাকশন মোডে শুভেন্দু। এবার বুলডোজার বিমানবন্দরের ভিতরকার 136 বছরের মসজিদে।
নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশনাল এরিয়ার ভেতরে অবস্থিত 136 বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ, যার নাম ব্যাংকরা মসজিদ, তা নিয়ে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছেন, বিমান চলাচলে অসুবিধা সৃষ্টি করে এমন কোনো স্থাপনা আর রাখা হবে না। এই মসজিদের কারণে সেকেন্ডারি রানওয়ের সম্প্রসারণ আটকে আছে বলে তিনি উল্লেখ করেন। ফলে মসজিদ সরানো বা ভাঙার প্রক্রিয়া এবার গতি পেয়েছে বলে জানা যাচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে, মসজিদটি সেকেন্ডারি রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে অবস্থিত এবং বিমানবন্দরের সীমানার ভেতরে প্রায় 150 মিটার। এর ফলে রানওয়ের থ্রেশ হোল্ড 88 মিটার সরিয়ে রাখতে হয়েছে। ফগের সময় প্রাইমারি রানওয়ে বন্ধ থাকলে সেকেন্ডারি রানওয়ের পূর্ণ ব্যবহার সম্ভব হয় না। নিরাপত্তা, নেভিগেশন সিস্টেম এবং বিমানবন্দরের ভবিষ্যৎ সম্প্রসারণের ক্ষেত্রে এটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি এই ইস্যুতে কড়া অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়ন সবার আগে। দীর্ঘদিনের এই সমস্যার সমাধান এবার করতেই হবে। রাজ্য প্রশাসন ও এআই এর যৌথ টিম ইতিমধ্যেই মসজিদ এলাকা পরিদর্শন করেছে এবং মসজিদ কমিটির সঙ্গে বৈঠকও হয়েছে। সেখানে মসজিদ সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু মসজিদ কমিটি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে। সাবেক তৃণমূল মন্ত্রী ও জমিয়ত উলামা ই হিন্দের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে কমিটি জানিয়েছে, তারা একা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না। তারা দারুল উলুম দেওবন্দ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং অন্যান্য বড় মুসলিম সংগঠনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, ঈদের আগে কোনো পদক্ষেপ করা উচিত নয়। শান্তিপূর্ণভাবে ঈদ পালনের পর বিস্তারিত আলোচনা হবে। এই ঘটনায় রাজ্য জুড়ে সাম্প্রদায়িক সংবেদনশীলতা বেড়েছে। একদিকে অনেকে মনে করছেন, বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নের জন্য এটি প্রয়োজনীয় পদক্ষেপ। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকীকরণ আটকে থাকলে যাত্রী সুবিধা, বাণিজ্য ও কর্মসংস্থানের ক্ষতি হবে। অন্যদিকে ধর্মীয় নেতারা বলছেন, ঐতিহ্যবাহী মসজিদ সরানো হলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে। শুধু এই ঈদের জন্যই আবেদন, হুঁশিয়ারি দিয়ে সমালোচনার মুখে সুর বদলালেন হুমায়ুন। কুরবানি নিয়ে সম্প্রতি বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য জুড়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। রাজ্য সরকারের প্রতি তার দেওয়া হুঁশিয়ারি গিয়ে শোরগোল পড়তেই অবশেষে কিছুটা নমনীয় অবস্থান গ্রহণ করেছিলেন তিনি। বিতর্কের চাপে পড়ে এবার নিজের অবস্থান বদলে কেবল আসন্ন বকরি ঈদের ক্ষেত্রে কুরবানি করার আবেদন জানিয়েছেন বিধায়ক। কি বলেছিলেন বিধায়ক? এর আগে কুরবানি করার বিষয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির। তার সেই মন্তব্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। ধর্মীয় সংবেদনশীল বিষয়ে এমন সরাসরি হুঁশিয়ারি দেওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিরোধীরা তো বটেই, সমাজের নানা মহল থেকে তার বক্তব্যের তীব্র নিন্দা করা হয়। দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠতেই সুর বদলাতে দেখা যায় হুমায়ুন কবিরকে। চাপের মুখে পড়ে বিধায়ক জানান, কুরবানি নিয়ে সরকারের প্রতি তার দেওয়া মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি দাবি করেন, তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র আসন্ন বকরি ঈদকে কেন্দ্র করে মানুষ যাতে নির্বিঘ্নে ধর্মীয় রীতি পালন করতে পারেন সেই আবেদন জানানো। আপাতত বিতর্ক এড়াতে তিনি নিজের মন্তব্যের গণ্ডি শুধু এই ঈদ পর্যন্তই সীমাবদ্ধ রাখলেন। এখন কি বলছেন হুমায়ুন কবির? সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে হুমায়ুন কবির বলেন, আমি রাজ্যের মানুষের ধর্মীয় আবেগের কথা মাথায় রেখেই কথা বলেছিলাম। তবে বিষয়টি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা অনভিপ্রেত। আমি চাই এই পবিত্র উৎসব যাতে শান্তিতে পালিত হয়। তাই আমার আবেদন, আইন শৃঙ্খলা বজায় রেখে শুধু এই ঈদের দিনগুলোতে কুরবানির অনুমতি দেওয়া হোক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিজের বিতর্কিত মন্তব্যের কারণে দলের ভেতরে ও বাইরে যেভাবে কোণঠাসা হয়ে পড়েছেন বিধায়ক, তার সামাল দিতেই এই ইউটার্ন নিতে বাধ্য হয়েছেন তিনি। ফের বাংলায় শুরু হচ্ছে 100 দিনের কাজ। এই নথি ছাড়া মিলবে না কাজ, জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজ বাংলায় আবার শুরু হতে চলেছে, তবে এবার 125 দিনের জন্য। শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী জি রাম জি নামের এই নতুন প্রকল্পে কাজ পেতে হলে কয়েকটি নথি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তেমনি পূর্ববর্তী দুর্নীতির তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে। ইউপিএ সরকারের আমলে চালু হওয়া সেই 100 দিনের কাজ আবারও শুরু হতে চলেছে বাংলায়। এতদিন কেন্দ্র তহবিল আটকে রেখে দিয়েছে, এই অজুহাতে কাজ বন্ধ ছিল বাংলায়। এবার ফের সেই কাজ শুরু করতে চলেছেন শুভেন্দু অধিকারী। জুলাই থেকে বাংলায় চালু হবে 100 দিনের কাজ। আর এবার এই কাজের মেয়াদ বাড়িয়ে হলো 125 দিন। তবে এই কাজের নিয়োগ পদ্ধতিতেও এবার আসছে বদল। 100 দিনের কাজ পেতে হলে এই বিশেষ নথি জমা দিতে হবে। এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জুনের প্রথম সপ্তাহ থেকেই জি রাম জি নামের এই প্রকল্প চালু হবে। তার আগে এটি MGNREGA বা মনরেগা নামে চালু
ছিল, এবার নাম বদল হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই নতুন প্রকল্পে কাজ পেতে হলে অবশ্যই দেখাতে হবে আধার কার্ড এবং ভোটার কার্ড, না হলে পাওয়া যাবে না প্রকল্পের সুবিধা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিগত দিনগুলিতে যে সমস্ত এলাকায় 100 দিনের কাজ নিয়ে দুর্নীতি ও জালিয়াতি হয়েছিল, সেই সমস্ত জায়গাগুলো এবার তল্লাশি করা হবে, দুর্নীতি খতিয়ে দেখা হবে। এই 100 দিনের কাজকে কেন্দ্র করে দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় সরকারের মধ্যে টানাপোড়েন চলছে। রাজ্যের বিরুদ্ধে কেন্দ্র অভিযোগ তোলে যে এই প্রকল্পে ব্যাপক আর্থিক দুর্নীতি এবং ভুয়ো জব কার্ড ব্যবহার হতো। আবার রাজ্য বলে কেন্দ্র টাকা আটকে রেখেছে। নানান কারণে দীর্ঘদিন বন্ধ ছিল এই প্রকল্প। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা ফের শুরু করতে চলেছে। এবার 100 দিনের বদলে হবে 125 দিনের কাজ।